আসসালামু আলাইকুম। আমি আমার গত ভিডিওতে হেমোস্ট্যাসিসটা আলোচনা করি নাই। আমি বলেছিলাম এটা আলাদাভাবে আলোচনা করব কারণ টপিকটা অনেক জটিল এবং একটু সুন্দরভাবে বুঝতে হয়, এই জন্যে আমি আলাদা শুধুমাত্র হেমোস্ট্যাসিসের জন্য এই ভিডিওটা করতেছি। তো হেমোস্ট্যাসিসটা কি? হেমোস্ট্যাসিস জানি হচ্ছে যখন কোনো স্মল ব্লাড ভেসেলসটা কোনো কারণে ট্রমা বা ইনজুরির জন্য রাপচার হয়, তখন স্পন্টিনিয়াসলি একটা ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে ওই ব্লিডিংটা ইউজুয়ালি স্টপড হয় ডিউ টু ফর্মেশন অফ প্লাটিলেট প্লাগ। তো এই প্লাটিলেট প্লাগটা ফর্মেশন হয় প্লাটিলেট ক্লটিং ফ্যাক্টর, ভ্যান উইলবার ফ্যাক্টর, ফিব্রিন সবকিছু মিলে একটা প্লাটিলেট প্লাগ ফর্মেশন করে। আলটিমেটলি ব্লাডটা ওইখান থেকে আর বের হয় না। এই প্রসেসটাই হচ্ছে হেমোস্ট্যাসিস। তো আমাদের ব্লাডে যেই ব্লাড যেই সার্কুলেশনে থাকে, এই ব্লাডটা ইউজুয়ালি ফ্লুইড স্টেটে থাকে। ঠিক আছে, এই জন্য এটা সার্কুলেট হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো ইউজুয়ালি যখন কোনো ইনজুরি হয়, তখন আমাদের ওইখানে ইউজুয়ালি ব্লাডটা ক্লট করে ওই যে ইনজুরড এরিয়াটা ওইটা রিপেয়ার করার চেষ্টা করে। তো ইউজুয়ালি আমাদের সাকসেসফুল হেমোস্ট্যাসিস যেটা, ওটা লোকালাইজড হয় অলওয়েজ। যদি আমাদের লোকালাইজড না হয়ে জেনারেলাইজড হেমোস্ট্যাসিস হইতো, তাহলে কিন্তু ব্লাডে ক্লট হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে আলটিমেটলি পেশেন্টের সার্কুলেশনই ব্লকড হয়ে যাইতো। তো একটা হেমোস্ট্যাসিসে অনেকগুলো ফ্যাক্টর হেল্প করে থাকে, যেমন ভাগ ভাগ মানে অনেকগুলো ফ্যাক্টরের পার্টিসিপেশনেই হেমোস্ট্যাসিস হয়ে থাকে, যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াম, প্লাটিলেটস, ভন উইলবার ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস, ফিব্রিনোলাইটিক এনজাইমস, এক্সেট্রা এক্সেট্রা। তো এইগুলোর যদি অ্যাক্টিভিটি অনেক কমে যায় তাহলে হেমোরেজ হইতে পারে, আর আবার যদি স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় তাহলে থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। তো এবার আসে একটা প্লাটিলেটের স্ট্রাকচার। ঠিক আছে, তো প্লাটিলেট কোথা থেকে প্রডিউস হয় আমরা জানি বোন ম্যারো থেকে। বোন ম্যারোতে কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইটিক সেল থাকে। এই কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইটিক সেল থেকে ইউজুয়ালি আমাদের প্রথমে মেগা ক্যারিওব্লাস্ট প্রডিউস হয়। তো এই মেগাক্যারিওব্লাস্ট একটা এটিপিক্যাল একটা প্রসেসের মাধ্যমে ইউজুয়ালি আমাদের প্লাটিলেট ফর্মেশন হয়। ওই এটিপিক্যাল প্রসেস হচ্ছে এন্ডোমাইটোটিক রিডুপ্লিকেশন। এই এন্ডোমাইটোটিক রিডুপ্লিকেশনটা কি? এন্ডোমাইটোটিক রিডুপ্লিকেশনে আমাদের নিউক্লিয়াসের শুধু ডিভিশন হবে, কিন্তু সেলের ডিভিশন হবে না। যার কারণে কি হয়, একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয় এবং ওই নিউক্লিয়াসের মধ্যে আবার কিছু প্লাটিলেট গ্রানিউলস থাকে, যার কারণে একটা মেগাক্যারিওব্লাস্ট থেকে অনেকগুলো প্লাটিলেট অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, এই যে large number of platelets then fragments off from each megakaryocyte, মানে each একটি মেগাক্যারিওসাইট থেকে লার্জ নাম্বার অফ প্লাটিলেট আসতে পারে সার্কুলেশনে, যেটা হচ্ছে নিউক্লিয়েটেড থাকে। ঠিক আছে, তো আমাদের এই প্লাটিলেট তৈরির জন্য মেন প্রোডাক্ট হচ্ছে, মেন হরমোন যেটা লাগে সেটা হচ্ছে থ্রম্বোপয়েটিন, যেটা লিভারে প্রডিউস হয়। তো ইউজুয়ালি প্লাটিলেট সার্কুলেশনে এসে 8 থেকে 10 দিন ফ্রিলি সার্কুলেট করে, কিন্তু যতগুলো প্লাটিলেট সার্কুলেশনে আসে তার 30% প্লাটিলেটই স্প্লিনে গিয়ে জমা হয়ে থাকে। ঠিক আছে, ওইগুলো সার্কুলেশনে পিওরলি অংশ নেয় না। তো স্প্লিনের একটা ফাংশন হচ্ছে প্লাটিলেটকে স্টোর করে রাখা। ঠিক আছে, তো প্লাটিলেটের আসলে দেখতে কেমন, চলে আসে একটা ফিগার। এই হচ্ছে একটা প্লাটিলেট। তো প্লাটিলেটের সারফেসে অনেক গ্লাইকোপ্রোটিন, যে ভিন্ন গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন 1A, 1B, 2B, 3A বিভিন্ন নামকরণ করা হয়েছে। এগুলো অ্যাড্রেনালিন, থ্রম্বিন বিভিন্ন সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেল মেমব্রেনে এডিপি থাকে। তো প্লাটিলেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্যানালিকুলার সিস্টেম থাকে। ঠিক আছে, ক্যানালিকুলার সিস্টেম এইগুলো হচ্ছে সেল যে সারফেস থাকে ওইগুলো ভিতর দিকে ইনভ্যাজিনেট হয়ে ক্যানালিকুলার সিস্টেম তৈরি করে। তো ক্যানালিকুলার সিস্টেমের জন্যই আমাদের এই প্লাটিলেটের মধ্যে দুইটা গ্রানিউলস থাকে, আলফা গ্রানিউলস এন্ড ডেন্স গ্রানিউলস। এই আলফা এবং ডেন্স গ্রানিউল গুলো যখন ইউজুয়ালি ডিগ্রানুলেশন হয়, তখন এদের যে কন্টেন্ট ওইগুলাই ক্যানেলের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, তো প্লাটিলেটের ডায়ামিটার হচ্ছে 2 to 4 মাইক্রোমিটার এবং আহ, এই প্লাটিলেট গুলো নর্মালি ব্লাড সার্কুলেশনে যে কোনো প্লাটিলেট, ক্লটিং ফ্যাক্টর সব কিন্তু ইনঅ্যাক্টিভেট ফর্মে আমাদের সার্কুলেশনে থাকে, এগুলো কিন্তু অ্যাক্টিভেটেড হয় না। ঠিক আছে,
তো যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আমরা কিছু অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ ইউজ করি, বিভিন্ন নাম আছে যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, প্রাসুগ্রেল, টিকাগ্রেলর, দেন হচ্ছে এগুলো হচ্ছে এডিপি ইনহিবিটর, এছাড়া ডাইপাইরিডামল, ফসফোডাইস্টারেজ ইনহিবিটর, গ্লাইকোপ্রোটিন 3B, এই 2B 3A ইনহিবিটর ইউজ করি, যেমন হচ্ছে অ্যাবিক্সিমাব, টিরোফিভ্যান, এপিটি এপটিফিবাটাইড, যেগুলো হচ্ছে ফিব্রিনোজেন বাইন্ডিং প্রিভেন্ট করে থাকে। এই ড্রাগগুলো ইউজুয়ালি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। এবার আসি ক্লটিং ফ্যাক্টর। তো আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে, ওই ক্লটিং ফ্যাক্টরগুলো মেনলি হচ্ছে জাইমোজেনাস প্রোটিন, যেগুলোকে রোমান নাম্বার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো ইউজুয়ালি ইউজুয়ালি আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ব্লাডে নরমালি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। তো এগুলো যখন অ্যাক্টিভেটেড হয় তখন তাদের সাথে একটা সাফিক্স যুক্ত করা হয়, এ সাফিক্স, মানে অ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টর। তো এই ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেডে কিছু আবার ফ্যাক্টর হেল্প করে থাকে, যেমন ক্যালসিয়াম বা ফসফোলিপিড। এইগুলো হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করলে ওই ক্লটিং ফ্যাক্টর দেন আদার ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করতে পারে, মানে একটা চেইন আকারে ইউজুয়ালি চলতে থাকে। তো এই অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন ক্যাসকেড যেটা, ওটা দুইটা পাথওয়ের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে ইনট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে। তো আমাদের এই কোয়াগুলেশন ক্যাসকেড যেটা শুরু হয় হচ্ছে অলওয়েজ এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে, ঠিক আছে, এবং সেটা অ্যাম্প্লিফাইড হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। তো এক্সট্রিনসিক পাথওয়ে যেটা শুরু হচ্ছে মেনলি তৈরি হয় টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে, মানে টিস্যু ফ্যাক্টর এই এক্সট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে থাকে। আলটিমেটলি কিছু থ্রম্বিন প্রডিউস হয়, এই থ্রম্বিনটা গিয়ে আবার কি করে ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। তো আমি এই ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক পাথওয়েটা আমি গাইটন থেকে আলোচনা করব এই ভিডিওতেই। 2-3 মিনিট লাগবে যাতে করে ইজি হয়, দেন আমি আবার ডেফিনেশনে ফিরে আসবো। তার আগে এতটুকু বলি যে আমাদের ক্লটিং ফ্যাক্টর মেনলি লিভারে প্রডিউস হয়, ঠিক আছে। এছাড়া যে ফ্যাক্টর 5 আমাদের প্লাটিলেট এবং এন্ডোথেলিয়াল সেলেও প্রডিউস হতে পারে। তো আমাদের ক্লটিং ফ্যাক্টর 15টা মতো আছে, 14-15টা মেনলি। তো ওর মধ্যে 2, 7, 9, 10 এইগুলাকে বলা হয় ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। কেন? কারণ এইগুলোর একটা প্রসেসের মাধ্যমে এইগুলো তৈরি হয় যেটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল কার্বক্সিলেশন। তো এই পোস্ট ট্রান্সলেশনাল কার্বক্সিলেশনে একটা এনজাইম হেল্প করে যেটাকে বলা হয় কার্বক্সিলেজ এনজাইম। তো এই কার্বক্সিলেজ এনজাইমটাকে অ্যাক্টিভেটেড করে ভিটামিন কে, ঠিক আছে। মানে কার্বক্সিলেজ এনজাইমটা হচ্ছে পিওরলি ভিটামিন কে ডিপেন্ডেন্ট। তো এই ভিটামিন কে হচ্ছে এই তো এই প্রসেসে ভিটামিন কেটা ইপোক্সাইডে অলওয়েজ কনভার্ট হতে হয়। তো ইপোক্সাইডে কনভার্ট হওয়ার জন্য ইউজুয়ালি এই ভিটামিন কে কে রিডিউস হতে হয়। তো এই রিডিউসে হেল্প করে আরেকটা এনজাইম, সেটা হচ্ছে রিডাকটেজ এনজাইম। তো আমাদের এই রিডাকটেজ এনজাইমকে যদি আমরা ইনহিবিট করি তাহলে এই এপোক্সাইডটাও আলটিমেটলি রিডিউসার হতে পারবে না, মানে ভিটামিন কেটা আর ইপোক্সাইড হয়ে অ্যাক্টিভ হতে পারবে না, আলটিমেটলি কার্বক্সিলেশনও হবে না এই কোয়াগুলেশন ফ্যাক্টরের, আলটিমেটলি এই কোয়াগুলেশন ফ্যাক্টরও অ্যাক্টিভেটেড হবে না, অ্যান্টি কোয়াগুলেশন ইফেক্ট তৈরি হবে। তো এই রিডাকটেজ এনজাইম ইনহিবিটর মেনলি হচ্ছে ওয়ারফেরিন বা ডিকিউমেরল ডেরিভেটিভস, কুমারিনস, যেগুলো এগুলো ইউজুয়ালি রিডাকটেজ এনজাইমকেই ব্লক করে, যার কারণে অ্যান্টি কোয়াগুলেশন ইফেক্ট পায়, ঠিক আছে। তো কোয়াগুলেশন ফ্যাক্টরের যদি ডেফিসিয়েন্সি থাকে, কনজেনিটাল হতে পারে সেই কারণ একটা হচ্ছে হিমোফিলিয়া অথবা কোনো লিভার ডিজিজের জন্য হতে পারে। তো আমাদের ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক পাথওয়েতে আমরা চলে আসি। তো তার আগে আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর জানতে হবে। তো এইখানে ইউজুয়ালি 15টা মানে 14টা ক্লটিং ফ্যাক্টরের নাম আছে উইথ প্লাটিলেটস, এইগুলো আমাদেরকে জানতে হবে। তো আমাদের ক্লটিং ফ্যাক্টর যেটা প্রথম 1 নাম্বার, সেটা হচ্ছে ফিব্রিনোজেন, দেন প্রথমবিন, টিস্যু ফ্যাক্টর ক্যালসিয়াম, দেন ফ্যাক্টর যে 5 ওটার নাম হচ্ছে ল্যাভাইল ফ্যাক্টর। দেন আমাদের এখানে কিন্তু ফ্যাক্টর 6 নাই, ফ্যাক্টর 7টা হচ্ছে স্ট্যাবল ফ্যাক্টর। দেন ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এবং ফ্যাক্টর
9 হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, যেটার আরেক নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10 হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর বা স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। ফ্যাক্টর 11 হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর সি। ফ্যাক্টর 12 হচ্ছে হেগম্যান ফ্যাক্টর। ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। অ্যান্ড এছাড়া আরো দুইটা ফ্যাক্টর আছে যেগুলো রোমান সংখ্যা দিয়ে ইন্ডিকেট করা হয় না, যেমন হচ্ছে প্রিক্যালিকেরিন, যেটা হচ্ছে ইউজুয়ালি ফিটার ফ্যাক্টর, মানে প্রিক্যালিকেরিন বললেই হবে, ঠিক আছে, হবে। আর আর একটা হচ্ছে কিনিনোজেন। এছাড়াও প্লাটিলেটও কিন্তু আমাদের ক্লটিং ফ্যাক্টর মেনলি হিসেবে কাজ করে ব্লাড সেল হলে। তো আমাদের কোয়াগুলেশন জানতে হলে মেনলি যে প্রাইমারি প্রসেস এটা জানতে হবে। আমাদের যে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে মাধ্যমে যে ব্লাড ক্লট হচ্ছে, তাই না? তো সবারই কিন্তু এইম একই থাকে। তো সবগুলোর এইম হচ্ছে আমাদের প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করা। তো এই প্রথমবিনকে থ্রম্বিনে যে কনভার্ট করতেছে তার জন্য একটি ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করতে হয়, যেটাকে বলা হয় প্রথমবিন অ্যাক্টিভেটর। তো আমাদের ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক বোথ পাথওয়ের মেন টার্গেটই হচ্ছে এই প্রথমবিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেট করা। তো এই প্রথমবিন অ্যাক্টিভেটর যদি অ্যাক্টিভেটেড হয়, এটা প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করে। আলটিমেটলি থ্রম্বিনটা কি করে? ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে কনভার্ট করে। তো ফিব্রিন মনোমার যেটা, সেটা ফ্যাক্টর 13। আমরা এখানে কিন্তু পড়েছি ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো এই ফিব্রিন মনোমারটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে ফিব্রিন পলিমার বা ফিব্রিন ফাইবার তৈরি করে, ঠিক আছে? এটাই ক্রস লিঙ্ক, মানে ফিব্রিন ফাইবার গুলো ক্রস লিঙ্কড হয়ে ফিব্রিন ফাইবার, মানে একটা ফিব্রিন পলিমার ফর্মেশন করে, যার কারণে ব্লাডটা অ্যারেস্ট হয়ে যায়। তো এবার আসি হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। তো আমাদের হচ্ছে টিস্যু ট্রমা হলো মেনলি হচ্ছে আমাদের টিস্যু ট্রমা, মানে কোনো ব্লাড ভেসেলস যদি ট্রমা হয়, তাহলে আমাদের এই ফিগারটায় চলে আসি। সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, তাই না? তো এখানে এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, তার নিচে সাব এন্ডোথেলিয়াম থাকে। তো সাব এন্ডোথেলিয়ামে কিছু কোলাজেন থাকে, যে এইগুলো হচ্ছে কোলাজেন। এবং আমাদের যে এন্ডোথেলিয়ামটা অলওয়েজ তিনটা ফ্যাক্টর রিলিজ করে: হেপারান, নাইট্রিক অক্সাইড, দেন হচ্ছে প্রোস্টাসাইক্লিন। তো এইগুলোর কাজ হচ্ছে ভেসেলটা ডাইলেটস করে রাখা এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট তৈরি করা। এছাড়া আমাদের প্লাটিলেট থেকেও কিন্তু ইউজুয়ালি বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়, ওইগুলো হচ্ছে অ্যান্টিথ্রম্বিন ইফেক্ট তৈরি করে। তো কথা হচ্ছে, যখন আমাদের এখানে কোনো ভাস্কুলার ট্রমা হয়, ট্রমা হলে এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয়ে যাবে। এটা ইউজুয়ালি যে কন্টিনিউটি একটা আর একটার সাথে লেগে আছে, এটা থাকবে না। এইখানে ইউজুয়ালি ইনজুরির জন্য ফাঁকা একটা স্পেস তৈরি হবে। তখন এইখান থেকে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, যে টিস্যু ফ্যাক্টর, ঠিক আছে? তো এই টিস্যু ফ্যাক্টরই হচ্ছে আমাদের ক্লটের মেন যেই আহ, উপাদান, এটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টরটা তখন তখন কি করে? তখন আমাদের এই এক্সট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়। টিস্যু ট্রমা হইলো, টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। টিস্যু ফ্যাক্টর গিয়ে কি করবে? ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেটেড করবে। তো ফ্যাক্টর 7টা কি করবে? ফ্যাক্টর 7টা সরাসরি গিয়ে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করে দিবে, ঠিক আছে? তো অ্যাক্টিভেটেড করে দেওয়ার পরে এইখানে যে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হলো, এবং আগের ওই টিস্যু ফ্যাক্টর সহ ফ্যাক্টর 10 এবং টিস্যু ফ্যাক্টর একসাথে ফ্যাক্টর 5 এর হেল্প নিয়ে দেন প্রথম বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করে দিবে। তারপরের প্রসেসটা আমরা জানি। প্রথম বিনটা থ্রম্বিনে কনভার্ট হবে, আলটিমেটলি ফিব্রিনোজেনটা ফিব্রিনে, ফিব্রিন মনোমার, পলিমার, এইভাবে সেম, ঠিক আছে? তো এখানে কিন্তু ক্যালসিয়াম বেশি স্টেপসে লাগে, এই জন্য আমি ক্যালসিয়ামটা বলতেছি না। এইগুলো দেখলেই আমরা তো বুঝতে পারতেছি, বারবার ক্যালসিয়াম আর বলছি না আমি। এবার চলে আসি ইনট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে? তো এইখানে যে আমাদের তৈরি হলো থ্রম্বিন, ঠিক আছে? থ্রম্বিন, এই থ্রম্বিনটা কি করে? থ্রম্বিনটা গিয়ে আমাদের ইউজুয়ালি ফ্যাক্টর 12 যেটা, ঠিক আছে, ওটাকে অ্যাক্টিভেটেড করে। মেনলি ফ্যাক্টর 12 ডেভিডসনের অনুযায়ী ওইখানে আছে ফ্যাক্টর 11টা অ্যাক্টিভেটেড হয়। ডেভিডসনে একটু শর্টে দেয়া, ওইখানে ফ্যাক্টর 12 এর কথা নাই, ঠিক আছে? ডেভিডসনের একটা ফিগার দেখলে আরো ইজি হবে। সেটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে থ্রম্বিনটা অ্যাক্টিভেটেড হইছে, থ্রম্বিনটা কিন্তু গিয়ে আবার ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে।
ঠিক আছে, 11 কে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে। আর অ্যাকর্ডিং টু গাইটন এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রিনসিক পাথের প্রথমে আগে 12 অ্যাক্টিভেটেড হয়, 12টা কিনিনোজেন প্রিক্যালিকেরিনের মাধ্যমে 11 এ কনভার্ট হয়। মানে বলা যায় আমাদের এই ইন্ট্রিনসিক পাথওয়ে এটা শুরুই করে থ্রম্বিন, এক্সট্রিনসিক পাথওয়ে শুরু করতেছে টিস্যু ফ্যাক্টর, ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু করতেছে থ্রম্বিন। ঠিক আছে, তো আমাদের প্রথমে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হলো, দেন ফ্যাক্টর 11 অ্যাক্টিভেটেড হবে, ফ্যাক্টর 11টা দেন ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেটেড করবে। ঠিক আছে, তো ফ্যাক্টর 9টা কি করবে, ফ্যাক্টর 8 এর হেল্প নিয়ে, থ্রম্বিনের হেল্প নিয়ে, আদার ক্যালসিয়ামের হেল্প নিয়ে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করবে। তার পরবর্তী সবাই আমরা জানি ফ্যাক্টর 10 আবার ফ্যাক্টর 5 এর হেল্প নিয়ে প্রথম্বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করে দিবে, আলটিমেটলি প্রথম্বিন থেকে থ্রম্বিন, পরের প্রসেসটা সেম। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রসেসের মেন টার্গেটই হচ্ছে এক, সেটা হচ্ছে প্রথম্বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করা। তো প্রথম্বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেটেড করা। ফ্যাক্টর 10 যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে ফ্যাক্টর 5 এর হেল্প নিয়ে প্রথম্বিন অ্যাক্টিভেটর অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এবার চলে আসি ডেভিডসনে। তো ডেভিডসনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এন্ডোথিলিয়াম থেকে তিনটা সাবস্টেন্স রিলিজ হয়, হেপারানস, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন। এইগুলোর জন্য আমাদের ইউজুয়ালি ব্লাড ভেসেলসটা ডাইলেট থাকে এবং ক্লট ফর্মেশন হয় না। এবং আমাদের এই প্লাটিলেট এবং যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে এগুলো আমাদের সার্কুলেশনে অলওয়েজ অ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড স্টেটে থাকে। ঠিক আছে, এগুলো অ্যাক্টিভ হয় না। কখন অ্যাক্টিভ হয়, যখন আমাদের এই এন্ডোথেলিয়াল ইনজুরি হবে তখন এই সাব এন্ডোথেলিয়াম এক্সপোজড হবে। তো এই সাব এন্ডোথেলিয়ামের কিছু কোলাজেন থাকে, এই কোলাজেনের একটা রিসেপ্টর থাকে, তারপরে আমাদের এইখানে একটা ভ্যান উইলবার ফ্যাক্টর থাকে, তার একটা রিসেপ্টর থাকে, এবং আমাদের ব্লাডে কিছু প্রোটিন থাকে, তার মধ্যে ফিব্রিনোজেন হচ্ছে একটাই, ফিব্রিনোজেনেরও একটা রিসেপ্টর থাকে। তো দেখতে পাচ্ছি আমাদের এই কোলাজেনের একটা রিসেপ্টর, ভ্যান উইলবার ফ্যাক্টরের একটা রিসেপ্টর, ফিব্রিনোজেনের একটা রিসেপ্টর, এই তিনটা রিসেপ্টরের সাথে যখন প্লাটিলেট এসে বাইন্ড করে তখন প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়ে যায়। ঠিক আছে, তো কোনটা কিসের সাথে লাগে, কোলাজেনের যখন এই এন্ডোথিলিয়ামটা ইউজুয়ালি রাপচার হইলো, সাব এন্ডোথিলিয়ামের কোলাজেন এক্সপোজড হইলো, তখন কোলাজেনের সাথে গ্লাইকোপ্রোটিন 1 এর মাধ্যমে বাইন্ড করে। অপরদিকে ভ্যান উইলবার ফ্যাক্টরের সাথে গ্লাইকোপ্রোটিন 1b এর মাধ্যমে বাইন্ড করে, এবং ফিব্রিনোজেনের সাথে গ্লাইকোপ্রোটিন 2b3 এর সাথে বাইন্ড করে। ঠিক আছে, বাইন্ড করে ওটা অ্যাক্টিভেটেড হয় প্লাটিলেট, মেনলি প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়ে প্লাটিলেটটার শেপটা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি প্লাটিলেট এখানে অ্যাক্টিভেটেড হইলো। এখন প্লাটিলেট অ্যাক্টিভেটেড হলে তো হবে না, এই প্লাটিলেট গুলো একটা আর একটার সাথে ফর্মেশন হয়ে প্লাটিলেট ক্লট ফর্মেশন হলেও তাকে তো স্টেবিলাইজ করতে হবে। তাকে স্টেবিলাইজ করার জন্য আমাদের এখানে ব্লাড ক্লট হতে হবে। তো ক্লটের জন্য ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড হতে হবে। তো ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয় দুইটা পাথওয়ে, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক। তো আগেই বলেছি সর্বপ্রথম এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়, তারপরে ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়। তো ভাস্কুলার ইনজুরি হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, এটা গিয়ে আমাদের এক্সট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়, আলটিমেটলি থ্রম্বিন ফর্মেশন হয়, কিছুটা থ্রম্বিন ফর্মেশন হয়। থ্রম্বিনটা কি করে, গিয়ে ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়। তো যখনই ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয় তখন থ্রম্বিন আরো হিউজ অ্যামাউন্ট প্রডিউস হয়। ঠিক আছে, পরবর্তীতে যত হিউজ অ্যামাউন্ট থ্রম্বিন প্রডিউস হয়, থ্রম্বিন গুলোই আলটিমেটলি আমাদের এই প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে, মানে ইউজুয়ালি আমাদের ক্লট ফর্মেশন করে। ঠিক আছে, মানে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে, অ্যাকচুয়ালি প্লাজমিন না, ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লাটিলেট থেকেও কিছু প্রোডাক্ট রিলিজ হয়। ঠিক আছে, মানে আমাদের প্লাটিলেট থেকেও এডিপি রিলিজ হয়, অ্যাডেনোসিন ডাইফসফেট, এটাও এই ব্লাড ক্লটে হেল্প করে। এছাড়াও কোলাজেন, থ্রম্বিন, অ্যাড্রেনালিনও হেল্প করে থাকে। এছাড়া আগেই কিন্তু বলেছে আমাদের প্লাটিলেটের মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তো প্লাটিলেটের মধ্যে যখন অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে তখন ওই প্লাটিলেটটা সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়ে থ্রম্বোক্সেন এ2 ফর্মেশন করে। তো থ্রম্বোক্সেন এ2 এর কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করা, একটা প্লাটিলেট অ্যাগ্রিগেশন করা। তো আলটিমেটলি প্ল্যাটলেট আরো বেশি অ্যাগ্রিগেট হয়। ঠিক আছে, তো ইউজুয়ালি যেই
থ্রম্বিনটা ফর্মেশন হয়, এই থ্রম্বিনের অনেকগুলো কাজ। এর একটা কাজ হচ্ছে ইনট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করা, এবং এরা হচ্ছে ক্লট স্টেবিলাইজেশন করে। কিভাবে ক্লট স্টেবিলাইজেশন করে? থ্রম্বিনটা হচ্ছে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করে। তো এই ফিব্রিনোজেন থেকে যখন ফিব্রিনে কনভার্ট হয় তখন ওইগুলো থাকে ফিব্রিন পলিমার। আলটিমেটলি ওইটা ফিব্রিন মনোমার, আলটিমেটলি ওটা ফিব্রিন পলিমারে কনভার্ট হয় হচ্ছে ফ্যাক্টর 13। ঠিক আছে, 13। তো এই ফ্যাক্টর 13টাকে অ্যাক্টিভেটেড করে কিন্তু এই যে থ্রম্বিন আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এইখানে যে ক্লটটা ফরমেশন হইল, এখন ক্লট ফরমেশন হইলে তো শুরু হইলে তো হতেই থাকবে একটা ক্যাসকেড এটা। তো আলটিমেটলি যদি ক্লটটা বাড়তে 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 থাকে তাহলে তো আমাদের এই ব্লাড ভেসেলসটাই ব্লক হয়ে যাবে, তাই না? তো এই ব্লক যাতে না হয়, একটা কন্ট্রোলড অবস্থায় যাতে থাকে, এই জন্য থ্রম্বিনটা কিছু অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্টটাও তৈরি করে। মেনলি আমাদের এই থ্রম্বিনটা ব্লাড ভেসেলসের সারফেসে একটি প্রোটিন থাকে যেটাকে বলা হয় থ্রম্বোমোডিউলিন। এই থ্রম্বোমোডিউলিনের সাথে বাইন্ড করে এটাকে মডিউল করে দেয়, মডুলেট করে দেয়। মানে থ্রম্বিনের কাজ হচ্ছে ক্লট ফর্মেশন করা, কিন্তু থ্রম্বিনটা যখন থ্রম্বোমোডিউলিনের সাথে বাইন্ড করে তখন এটার কাজ হয়ে যায় উল্টো, অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্ট। তখন কি করে? দুইটা কাজ করে। থ্রম্বিন প্রোটিন সি কে অ্যাক্টিভেটেড করে দেয়। প্রোটিন সি হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, এটা কি করে? এই ফার্দার ব্লাড ক্লটকে প্রিভেন্ট করে প্রোটিন সিটা। আমরা পরে ডিটেলস আরো বলতেছি। আচ্ছা, এখনই বলে দিই। তো প্রোটিন সিটা যখন অ্যাক্টিভেটেড হয় তখন প্রোটিন সিটা প্রোটিন এস কে কোফ্যাক্টর হিসেবে ধরে নেয়। প্রোটিন এস ও হচ্ছে একটি অ্যান্টিকোয়াগুলেন্ট। তো প্রোটিন সি এবং প্রোটিন এস দুইটা মিলে তখন ফার্দার কোয়াগুলেশন প্রিভেন্ট করে। এছাড়াও থ্রম্বিন আরো একটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করে, সেটা হচ্ছে টাফি। টাফি মানে হচ্ছে তো টাফি হচ্ছে থ্রম্বিন অ্যাক্টিভেটেড ফিব্রিনোলাইটিক ইনহিবিটর। মানে এটা আবার কি করতেছে? ফিব্রিনোলাইসিস মানে এখানে যে ফিব্রিন ক্লট হচ্ছে এটাকে তো লাইসিস করে ভেঙে দেয়া। তো যাতে বেশি আবার না ভাঙে এই জন্য কিন্তু ওটা আবার টাফি কে অ্যাক্টিভেটেড করতেছে। মানে থ্রম্বিন অ্যাক্টিভেটেড ফিব্রিনোলাইটিক ইনহিবিটর, ফিব্রিনোলাইসিসকে আবার ইনহিবিট করতেছে। ঠিক আছে, তো কথা হচ্ছে আমাদের এখানে ক্লট ফর্মেশন হইলো, ব্লিডিং স্টপও হইলো। তো ক্লট ফর্মেশন হচ্ছে দুইটা পাথওয়ে, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিকে আমাদের মেনলি থ্রম্বিনটা অ্যাক্টিভেটেড হচ্ছে, থ্রম্বিনটা গিয়ে আবার ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে, আলটিমেটলি ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে, তাই না? এই ইন্ট্রিনসিক পাথওয়েকে বলা হয় অ্যাম্প্লিফিকেশন অফ থ্রম্বিন। মানে থ্রম্বিন নিজেই অ্যাক্টিভেটেড করতেছে, নিজেই এর মাধ্যমে অ্যাম্প্লিফাইড হচ্ছে। তো কথা হচ্ছে আমাদের ক্লট যে ফর্মেশন হচ্ছে এটা যদি হতেই থাকে তো আলটিমেটলি তো ব্লাড ভেসেলসটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা লোকালাইজড থাকবে না, আলটিমেটলি হতে 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 জেনারেলাইজড হইতে পারে, মানে ছড়ায় যাইতে পারে। তো এটাকেও স্টপ করতে হবে যাতে একটা লিমিটের মধ্যে এই ক্লটটা ফর্মেটেড থাকে, বেশি যাতে না হয়। তো এর জন্য কিছু লিমিটিং ফ্যাক্টর রিলিজ হয়। তো আগে আলোচনা করেছি থ্রম্বিন, এই থ্রম্বিনটাই মেনলি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। থ্রম্বিনের দুইটা ইফেক্ট, একটা হচ্ছে প্রোকোয়াগুলেট ইফেক্ট, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। তো এখানে আসি হচ্ছে লিমিটেশন অফ ক্লটিং। মানে ক্লটিং যেটা হচ্ছে ওটা লিমিট হয় কিভাবে? তো প্রথমেই আমাদের একটা সাবস্টেন্স রিলিজ হয় লিভার থেকে, অ্যান্টিথ্রম্বিন। আমাদের লিভার থেকে ক্লটিং ফ্যাক্টরও রিলিজ হয় এবং অ্যান্টি কোয়াগুলেশন যেসব ফ্যাক্টর ওইটাও রিলিজ হয়। তার মধ্যে একটি হচ্ছে অ্যান্টিথ্রম্বিন। অ্যান্টিথ্রম্বিনটা আমাদের লিভার থেকে প্রডিউস হয়। ঠিক আছে, তো এই অ্যান্টিথ্রম্বিন হচ্ছে একটা সেরিন প্রোটিয়েজ। এই অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ হচ্ছে থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেটেড করা। নামেই বোঝা যাচ্ছে অ্যান্টি থ্রম্বিন, মানে থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেটেড করবে এবং ফ্যাক্টর 10 কে ইনঅ্যাক্টিভেটেড করবে। তো এই দিকে থ্রম্বিনটাকে ইনঅ্যাক্টিভেটেড করে দিল। তা আলটিমেটলি আমরা জানি কি থ্রম্বিনটা গিয়ে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভ করে। তো থ্রম্বিনে যদি না থাকে তাহলে ফ্যাক্টর 11 ও অ্যাক্টিভেটেড হবে না। তার মানে অ্যান্টি থ্রম্বিনটা তিনটা ফ্যাক্টরকে ইনহিবিট করে, থ্রম্বিন, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11। ওকে, তো এবার আসি হেপারিন। হেপারিন হচ্ছে ফ্যাক্টর 10 এবং থ্রম্বিনকে ইনহিবিট করে। তো
তো এই থ্রম্বিনটা আমাদের এই ব্লাড ভেসেলসের একটা প্রোটিন আছে যেটাকে বলা হয় থ্রম্বোমোডিউলিন। আমরা নামেই বুঝতে পারছি, মডিউলিন মানে মডিফিকেশন করে, ঠিক আছে। তো থ্রম্বিনের কাজ হচ্ছে কোয়াগুলেশন করা। যখনই এটা থ্রম্বোমোডিউলিনের সাথে যুক্ত হবে তখন এই থ্রম্বিনের ইফেক্টটা রিভার্স করে অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্ট দিবে। তখন কি করবে, থ্রম্বিনটা গিয়ে প্রোটিন সি কে অ্যাক্টিভেটেড করবে। আলটিমেটলি প্রোটিন সিটা প্রোটিন এস কে কোফ্যাক্টর হিসেবে নিয়ে এটা কি করবে, দুইটা ফ্যাক্টরকে ইনহিবিট করে দিবে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 5। তো ফ্যাক্টর 5 কে যদি ইনহিবিট করে দেয় আলটিমেটলি কোনো থ্রম্বিন আর ফর্মেশন হবে না, এবং ফ্যাক্টর 8 কে ইনঅ্যাক্টিভেটেড করে দিলে ইন্ট্রিনসিক পাথওয়ে আর অ্যাক্টিভেটেড হবে না, ঠিক আছে। তো এবার আসে আমাদের এই ক্লটটা ফর্মেশন হলো, আমাদের ভেসেলটাও এখানে রিক্যানেলার মানে ভেসেলটাও রিপেয়ার হয়ে গেল। তো আলটিমেটলি এই ক্লটটা তো সারা জীবন আর এখানে বসে থাকবে না, ক্লটটা তো রিসলিউশন হতে হবে, তাই না, ফিব্রিনোলাইসিস হতে হবে। তো ফিব্রিনোলাইসিসটা কিভাবে হয়, এই ফিব্রিন যেই মনোমার এখানে ফর্মেশন হয়ে আস্তে আস্তে ওটা একটা আর একটার সাথে নেট ফর্মেশন করে যে পলিমার হয়েছিল, পলিপেপটাইড যেটা ফর্মেশন হয়েছিল, ওই ফিব্রিন পলিমারকে ভাঙবে হচ্ছে প্লাজমিন, ঠিক আছে। এই ফিব্রিন পলিমারকে ভাঙে হচ্ছে প্লাজমিন, যে প্লাজমিন হচ্ছে একটি ফিব্রিনোলাইটিক এজেন্ট। তো নরমালি প্লাজমিনও আমাদের ব্লাডে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে, যেটাকে বলা হয় প্লাজমিনোজেন। তো প্লাজমিনোজেনটা অ্যাক্টিভেটেড হয় কিভাবে, প্লাজমিনোজেনটা অ্যাক্টিভেটেড হয় আমাদের এন্ডোথিলিয়াম থেকে একটি সাবস্টেন্স রিলিজের মাধ্যমে। নরমালি আমাদের এন্ডোথিলিয়াম থেকে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটাকে বলা হয় টিপিএ, আরেকটা নাম হচ্ছে ইউরোকাইনেজ। তো এন্ডোথিলিয়াম থেকে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা কি করে, এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা গিয়ে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে দেয়। আলটিমেটলি প্লাজমিনটা ফিব্রিনোলাইসিস করে দেয়, ফিব্রিন যে পলিমার ছিল ওটাকে ভেঙে ডি ডাইমারে ফর্মেশন করে। তো আলটিমেটলি ফিব্রিন ভেঙে ডি ডাইমার ফর্মেশন হচ্ছে। তো কারুর ব্লাডে যদি আমরা ডি ডাইমার বেশি পাই, আমরা বুঝবো তার কোথাও কোনো ফিব্রিনোলাইসিস হচ্ছে, বা তার কোথাও কোনো ক্লট ছিল, কোনো থ্রম্বাস ছিল, ওটা ভাঙতেছে, ঠিক আছে, কোনো অ্যানজাইনার পেশেন্ট বা কোনো আহ, আমরা যদি থ্রম্বাসের কোনো পেশেন্ট পাই, ঠিক আছে। তো যাই হোক, তো কথা হচ্ছে ফিব্রিনোলাইসিস যে হচ্ছে এইটাও তো একটা কন্ট্রোল পাথওয়েতে হতে হবে। আমি ফিব্রিন ভাঙা শুরু করলাম, ভাঙতেই থাকলাম, তাইলে তো সব গেল। তো এটাও একটা কন্ট্রোল পাথওয়ের মাধ্যমে হয়, কিছু এইখানে কিছু ইনহিবিটরি সাবস্টেন্স থাকে, ঠিক আছে। তো ইনহিবিটরি সাবস্টেন্স হচ্ছে মানে ফিব্রিনোলাইসিসের ইনহিবিটরি সাবস্টেন্স হচ্ছে তিনটা গ্রুপে ভাগ করা যায়। তো প্রথমে হচ্ছে আমাদের যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই টিস্যু প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেটরকে ব্লক করে একটা গ্রুপ। দেন এই প্লাজমিনোজেন থেকে যে প্লাজমিন হচ্ছে এই প্লাজমিনটাকে ব্লক করে আর দুইটা গ্রুপ। তো এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে ব্লক করে যেটা, সেটা হচ্ছে বলা হয় এখানে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1 2, ঠিক আছে। এবং প্লাজমিনকে ব্লক করে হচ্ছে আলফা 2 অ্যান্টিপ্লাস্টিন, এই অ্যান্টিপ্লাজমিন, এবং আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, এইগুলা আবার প্লাজমিনকে ব্লক করে। অপরদিকে আমরা এখানে পড়েছি ট্যাফি, ঠিক আছে, যেটা আগেই পড়েছিলাম থ্রম্বিন অ্যাক্টিভেটেড ফিব্রিনোলাইটিক ইনহিবিটর, এটাও আবার প্লাজমিনকে ইনহিবিট করে দেয়। তো আলটিমেটলি ইউজুয়ালি আমাদের আগেই বলেছি যে আমাদের ডি ডাইমার প্রডিউস হচ্ছে, এটা মেডিকেল বা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। তো দ্যাটস অল অ্যাবাউট হেমোস্ট্যাসিস। ইজি করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি কতটা সফল হয়েছে জানি না। তো এর পরবর্তীতে আমি ফুল ব্লাড কাউন্ট থেকে অ্যানিমিয়ার আগ পর্যন্ত সুপারফিশিয়ালি আলোচনা করব। ধন্যবাদ।